ডোনাল্ড ট্রাম্প কেন এরদোগানের এত প্রশংসা করছেন? যে তুরস্ককে একসময় F-35 প্রকল্প থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই তুরস্ককেই কি এখন আবার বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিল যুদ্ধবিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ? আজকের আলোচনায় আমরা সেই বাস্তবতাই বিশ্লেষণ করব। গত 24 জুন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে মূল আলোচনা হয়। এ সময় মার্ক রুট প্রেসিডেন্ট ট্রাম্পকে ন্যাটোর প্রতিরক্ষা বাজেটের একটি চার্ট দেখান। সেখানে উল্লেখ করা হয়, ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের দাবি ও চাপের মুখে ইউরোপীয় দেশসমূহ ও কানাডা তাদের যৌথ প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন বাড়িয়েছে। তবে ট্রাম্প এতেই সন্তুষ্ট না হয়ে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোকে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ে আরও বেশি ভূমিকা রাখার তাগিদ দেন। হোয়াইট হাউসের ওই বৈঠক চলাকালেই সাংবাদিকদের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব চলছিল। যেহেতু ন্যাটোর আগামী বার্ষিক শীর্ষ সম্মেলনটি তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই সাংবাদিকদের কাছে তুরস্কের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পায়। ওই সময় একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তুরস্ক মার্কিন F-35 যুদ্ধবিমান এবং F-110 জেট বিমান পেতে চায়। আপনি কি তুরস্কে কোনো বড় উপহারের ব্যাগ নিয়ে যাচ্ছেন? বৈঠকের টেবিলে বসেই ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে উত্তর দেন। ন্যাটো জোটে তুরস্কের গুরুত্ব এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখুন, ওনার দেশ ন্যাটোর একটি সদস্য, কিন্তু কিছু মানুষ হয়তো ওনাকে ন্যাটোর সদস্য মনে করে না। তুরস্ক আসলেই ন্যাটোর একটি শক্তিশালী সদস্য। ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, আমি সম্ভবত এমন কিছু করতে যাচ্ছি যা ওনাকে খুব খুশি করবে। মানুষ আসলে জানে না সামরিক দিক থেকে তুরস্ক কতটা বড় এবং শক্তিশালী দেশ। ওনার কারণেই তুরস্কের একটি অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং আমাদের অনেক সামরিক সরঞ্জামও তাদের কাছে আছে। ট্রাম্প জানান, এই সম্মেলনটি যদি তুরস্কে প্রেসিডেন্ট এরদোগানের আতিথেয়তায় অনুষ্ঠিত না হতো, তাহলে তিনি হয়তো এতে যোগই দিতেন না। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমি কেবল প্রেসিডেন্ট এরদোগানের প্রতি সম্মান রেখেই এই সফরে যাচ্ছি, আর আমি সম্ভবত এমন কিছু করব যা তুরস্ককে খুশি করবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক আঙ্কারায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের এসব প্রশংসাসূচক মন্তব্যকে তুরস্কের সামরিক চাহিদার প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইতিবাচক লক্ষণ হিসাবে দেখেন। তারা ট্রাম্পের এই বক্তব্যকে তুরস্কে মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রির একটি স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এত সহজেই আঙ্কারার কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে? আসলে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান F-35 উৎপাদন প্রকল্পে একসময় তুরস্ক অন্যতম অংশীদার ছিল। কিন্তু 2019 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্র সংগ্রহ করলে ডোনাল্ড ট্রাম্প F-35 প্রকল্প থেকে তুরস্ককে বহিষ্কার করেন। শুধু তাই নয়, এই বিষয়ে মার্কিন কংগ্রেসে তুরস্কের ওপর কঠোর আইনি বিধিনিষেধও আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে 2017 সালে মার্কিন কংগ্রেসে কাটসা নামের একটি অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ হয়। এই আইনের মূল কথা হলো, বিশ্বের কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো রাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করে, তবে এই আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেই দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা আরোপিত হবে। মার্কিন কংগ্রেস এই আইনটি মূলত রাশিয়ার অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো সমরাস্ত্রর বিক্রির লাগাম টানতে পাশ করেছিল। ফলে রাশিয়া থেকে S-400 কেনায় তুরস্ক মার্কিন F-35 যুদ্ধবিমান পাওয়ার ক্ষেত্রে এই আইনে আটকে যায়। যদিও কৌশলগত কারণে ভারতকে এই আইন থেকে বিশেষ ছাড় দেওয়া হয়। ফলে ভারত S-400 কিনলেও কোনো মার্কিন সামরিক নিষেধাজ্ঞার মুখে পড়েনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প 2020 সালে এই কাটসা আইন প্রয়োগ করেই তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা ক্রয় সংস্থা SSB'র ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
ফলে তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিক্রি নিষিদ্ধ হয়ে যায়, যা তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা পণ্যের উৎপাদনকে ব্যাহত করে। বিশেষ করে তুরস্কের বিমান বহরে থাকা 2.5 শতাধিক মার্কিন F-16 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের স্বাভাবিক সরবরাহ এতে বাধাগ্রস্ত হয়। এছাড়াও মার্কিন কংগ্রেসে তুরস্কের জন্য নির্দিষ্ট করে আলাদাভাবে আরও কঠোর আইনি ধারা যুক্ত করা হয়, যাতে তারা কোনোভাবেই F-35 যুদ্ধবিমান না পায়। যেমন যুক্তরাষ্ট্রে 1961 সাল থেকে চলে আসা ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা NDAA নামের একটি বার্ষিক প্রতিরক্ষা বাজেট ও নীতি নির্ধারণী আইন আছে। মার্কিন কংগ্রেস প্রতি বছর এই আইনটি নতুন করে পাশ করে। তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 গ্রহণ করায় মার্কিন আইন প্রণেতারা 2020 ও 2021 সালের বার্ষিক NDAA আইনের ভেতর বিশেষ ধারা সেকশন 1245 যুক্ত করেন। সেখানে সুনির্দিষ্টভাবে লিখে দেওয়া হয় যে তুরস্ক যদি রাশিয়ার S-400 ব্যবস্থা নিজেদের ভূখণ্ড থেকে পুরোপুরি বিদায় না করে, তবে মার্কিন প্রশাসন কোনোভাবেই আঙ্কারাকে F-35 যুদ্ধবিমান দিতে পারবে না। এই আইনি বাধ্যবাধকতার কারণে এখন ট্রাম্প প্রশাসন চাইলেই সরাসরি তুরস্ককে F-35 যুদ্ধবিমান দিতে পারবে না। এটি করতে হলে প্রথমে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসের কাছে লিখিতভাবে 3টি সুনির্দিষ্ট শর্তের প্রত্যয়ন দিতে হবে। শর্তগুলো হলো, তুরস্কের ভূখণ্ড থেকে S-400 সমস্ত সরঞ্জাম ও রুশ কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণভাবে বিদায় করতে হবে। তুরস্ককে লিখিত অঙ্গীকার দিতে হবে যে তারা ভবিষ্যতে আর কখনো এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত আনবে না, এবং তুরস্কের কাছে এমন কোনো রুশ সামরিক ব্যবস্থা থাকবে না যা F-35 স্টিলথ প্রযুক্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সুতরাং তুরস্ককে F-35 যুদ্ধবিমান সরবরাহ করতে গেলে কাটসা এবং NDAA এই উভয় আইনের অধীনে জারিকৃত নিষেধাজ্ঞা সংশোধন করার প্রয়োজন হবে, যা সম্পূর্ণ মার্কিন কংগ্রেসের এখতিয়ার। যদিও কাটসা আইনের আওতায় আরোপিত কিছু নিষেধাজ্ঞা একজন মার্কিন প্রেসিডেন্ট বিশেষ নির্বাহী ক্ষমতা বলে শিথিল কিংবা সাময়িক প্রত্যাহার করতে পারেন, কিন্তু NDAA প্রতিরক্ষা বাজেট আইনে আরোপিত সুনির্দিষ্ট ধারা পরিবর্তন করতে হলে অবশ্যই মার্কিন সংসদের সরাসরি অনুমোদন প্রয়োজন হয়। আর এই শক্তিশালী আইনি দেয়ালে আটকা থাকার কারণেই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ইতিবাচক ইঙ্গিত দিলেও পাশে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের সামনে এর আইনি প্রক্রিয়ার কঠোর বাস্তবতার কথা তুলে ধরতে বাধ্য হন, কারণ সেখানে উপস্থিত অন্য একজন সাংবাদিক ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরে একটি সম্পূরক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তিনি রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম এবং মার্কিন নিষেধাজ্ঞার আইনি জটিলতার দিকে ইঙ্গিত করে সরাসরি প্রশ্ন করেন, F-35 চুক্তিটি চূড়ান্ত করার জন্য আসলে কি ঘটা প্রয়োজন, অর্থাৎ মার্কিন প্রশাসন আইনের দৃষ্টিকোণ থেকে কিভাবে তুরস্কের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান হস্তান্তর করবে। এই প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্প নিজে দেননি, বরং তিনি প্রশ্নটি পাশে বসা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দিকে রেফার করেন। তখন ভান্স উত্তর দিতে গিয়ে বলেন, আমেরিকান আইন মেনে চলার জন্য আমাদের কিছু নির্দিষ্ট বিষয়ে প্রত্যয়ন করতে হবে যে শর্তগুলো পূরণ হয়েছে কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ আমাদের পুরো টিম এখন এটি পর্যালোচনা করছে। এটি মূলত মার্কিন কংগ্রেসের বিষয়। আমাদের নিশ্চিত করতে হবে যে F-35 পেতে তুরস্ক আমেরিকান আইন পুরোপুরি মেনে চলেছে। এই পর্যালোচনা শেষ হলে আমরা তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। সুতরাং এসব থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তুরস্কের কাছে F-35 বিক্রি করবে কিনা তা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সংসদীয় সিদ্ধান্তের বিষয়। তবে F-35 নিয়ে জটিলতা থাকলেও ওই 24 জন তুরস্ক তার নিজস্ব পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান প্রকল্পের জন্য মার্কিন F-110 জেট ইঞ্জিন কেনার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই এটি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নীতি অনুযায়ী কোনো মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের তৈরি সমরাস্ত্র বা যন্ত্রাংশ অন্য কোনো দেশের প্রতিরক্ষা খাতে উৎপাদনে ব্যবহার করতে হলে মার্কিন প্রশাসনের কাছ থেকে রপ্তানি লাইসেন্স বা ছাড়পত্রের প্রয়োজন হয়।
প্রথম দিকে যুক্তরাষ্ট্র তুরস্কের কান যুদ্ধবিমান প্রকল্পের প্রাথমিক ধাপের জন্য জেনারেল ইলেকট্রিক কোম্পানির 10টি F-110 ইঞ্জিন সরবরাহের অনুমতি দিয়েছিল। এই ইঞ্জিনগুলোর সাহায্যেই তুরস্ক তাদের যুদ্ধবিমানের পরীক্ষামূলক মডেলগুলো তৈরি করে এবং 2024 সালের ফেব্রুয়ারিতে কান যুদ্ধবিমানের প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে। এরপর তুরস্ক আরও 80টি ইঞ্জিন চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করে, কিন্তু মার্কিন কংগ্রেস S-400 ইস্যুতে আপত্তি তুলে রপ্তানি লাইসেন্স ঝুলিয়ে রাখে। তুরস্ক এ নিয়ে দীর্ঘ দিন দরবার করলেও শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের আপত্তির মুখে 2025 সালের সেপ্টেম্বরে এটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যায়। অবশেষে গত 24 জুন ট্রাম্প প্রশাসন সেই স্থগিতাদেশ কাটিয়ে $700 মিলিয়ন বেশি মূল্যের ডজনখানেক F-110 জেট ইঞ্জিন বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ইঞ্জিন বিক্রির ক্ষেত্রে এই বাধাটি F-35 এর মতো কাটসা বা NDAA আইনের স্থায়ী নিষেধাজ্ঞা ছিল না, বরং এটি ছিল কংগ্রেসের একটি সাময়িক রাজনৈতিক স্থগিতাদেশ। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের আপত্তি অগ্রাহ্য করেন এবং বিদ্যমান আমলাতান্ত্রিক বা রাজনৈতিক বাধাকে বাইপাস করে সরাসরি এই অনুমোদনপত্র কংগ্রেসে পাঠিয়ে দেন। এভাবে ট্রাম্প প্রশাসন আগামী মাসে তুরস্কে হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনকে সামনে রেখে আঙ্কারাকে এক বড় সামরিক ছাড় দেয়। এদিকে 24 জুন হোয়াইট হাউসে সাংবাদিকদের ওই প্রশ্নোত্তর পর্বে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ইরান সংকটের প্রসঙ্গ টেনে আরও বলেছিলেন, ইসরায়েলকে পছন্দ না করার কারণে এরদোগান ইরানের পক্ষে যুদ্ধ অংশ নেওয়ার জন্য একজন প্রার্থী ছিলেন, কিন্তু আমি ওনাকে যুদ্ধ থেকে দূরে থাকতে অনুরোধ করেছিলাম। তিনি আমার কথা রেখেছেন এবং যুদ্ধ থেকে দূরে ছিলেন। একথার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত তুরস্কের কাছে তার অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে মার্কিন রাজনৈতিক মহলে গ্রহণযোগ্য করে তুলতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ এরদোগানকে খুশি করতে তুরস্কে অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছেন? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল কারণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তুরস্ককে ছাড়া শক্তিশালী ন্যাটো জোটের অস্তিত্ব কল্পনা করা প্রায় অসম্ভব। বিশেষ করে ইউরোপের সামরিক নিরাপত্তা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তুরস্কের অবস্থান ও মধ্যস্থতা অত্যন্ত জরুরি। সর্বোপরি পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতিই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনকে বাধ্য করছে আঙ্কারার দীর্ঘদিনের দাবিগুলোর প্রতি গুরুত্ব দিয়ে তুরস্ককে আরও কাছে টানতে।